সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের একটা দারুণ মজার আর খুব গুরুত্বপূর্ণ অধ্যায় জীবদেহের গঠন নিয়ে কথা বলবো। এই আলোচনাটা আমাদের চারপাশের জীবজগৎকে একেবারে গোড়া থেকে বুঝতে সাহায্য করবে। আচ্ছা, চলুন তো একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমাদের চারপাশে তো কত কিছুই আছে, তাই না? ধরুন, একটা পাথর পড়ে আছে, আর ঠিক তার পাশেই একটা গাছ দাঁড়িয়ে আছে। দুটোই তো প্রকৃতির অংশ, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় আসল পার্থক্যটা ঠিক কোথায়? এমন কি জিনিস আছে যে একটা গাছকে জীবন্ত করে তুলেছে, কিন্তু পাথরটাকে নয়? এই যে প্রশ্নটা, এর উত্তর কিন্তু লুকিয়ে আছে জীবনের একেবারে ক্ষুদ্রতম একটা এককের মধ্যে। এই এককটাই জীব আর জ্বরের মধ্যে একটা স্পষ্ট দাগ টেনে দেয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই জাদুকরী এককটা আসলে কি। উত্তরটা হলো কোষ, ইংরেজিতে যাকে আমরা বলি সেল। হ্যাঁ, এই কোষই হল সেই মূল ভিত্তি যা সমস্ত জীবকে জীবন দেয়। ছোট্ট একটা অ্যামিবা থেকে শুরু করে বিশাল বড় তিমি মাছ বা বটগাছ পর্যন্ত এই পৃথিবীতে যত জীব আছে সবার শরীরই কিন্তু এই কোষ দিয়েই গড়া। ব্যাপারটা আরও সহজে বুঝতে এই তুলনাটা দেখা যাক। একটা বাড়ি যেমন অনেকগুলো ইট একটার পর একটা সাজিয়ে তৈরি হয়, ঠিক সেভাবেই যে কোনো জীবের শরীরও তৈরি হয় লক্ষ লক্ষ কোষ দিয়ে। এই জন্যই কোষকে বলা হয় জীবদেহের গঠনগত ও কার্যগত একক। এই ইটের উদাহরণটা মনে রাখলে কোষের ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা যদি কোষের একটা পাকাপোক্ত সংজ্ঞা দিতে চাই কি বলবো? আমরা বলবো কোষ হলো জীবের সবচেয়ে ছোট গঠনগত আর কার্যগত একক, যা জীবনের সব প্রয়োজনীয় কাজগুলো একাই করতে পারে। মানে শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে বেড়ে ওঠা পর্যন্ত জীবনের প্রায় সব ঘটনাই এই কোষের মধ্যেই ঘটে চলেছে। কিন্তু ভাবুন তো একবার, এই যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই কোষ, এটা তো খালি চোখে দেখাই যায় না। তাহলে মানুষ এটা সম্পর্কে জানল কি করে? চলুন এবার কোষ আবিষ্কারের সেই দারুণ গল্পটা একটু শুনে আসি। কোষ আবিষ্কারের গল্পে এই দুজন বিজ্ঞানীর নাম একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে। ১৬৬৫ সালে রবার্ট হুক প্রথম কর্কের মধ্যে মৃত কোষ দেখেন। আর তার ঠিক ৯ বছর পর ১৬৭৪ সালে অ্যান্টনি ভন লিউয়েনহুক প্রথমবারের মতো জীবন্ত কোষ পর্যবেক্ষণ করে বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। রবার্ট হুক আসলে কি দেখেছিলেন জানেন? তিনি তার নিজের বানানো একটা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের নিচে গাছের ছাল থেকে তৈরি কর্কের একটা পাতলা টুকরো দেখছিলেন। আর দেখতে গিয়ে অবাক হয়ে যান। তিনি সেখানে মৌচাকের মতো অসংখ্য ছোট ছোট ফাঁকা ঘর দেখতে পান। এই ছোট ছোট ঘর বা প্রকোষ্ঠগুলো দেখেই তিনি এগুলোর নাম দেন সেল। এই সেল শব্দটা কিন্তু এসেছে একটা ল্যাটিন শব্দ সেলিউলা থেকে, যার মানে হল ছোট্ট ঘর। কি অদ্ভুত সুন্দর ব্যাপার, তাই না? একটা ছোট্ট ঘর থেকেই শুরু হলো জীবনকে বুঝার এত বড় এক জার্নি। আচ্ছা, কোষ তো আবিষ্কার হলো, কিন্তু এই ছোট্ট ঘরের ভেতরে আখির আছেটা কি? এটা কি শুধুই একটা ফাঁকা জায়গা? একদমই না। এর ভেতরে আছে একটা আস্ত জগৎ, যেখানে নানা রকম অঙ্গাণু সারাক্ষণ নিজেদের কাজ করে চলেছে। চলুন সেই জগতের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের সাথে পরিচিত হয়ে আসি। প্রথমেই যার কথা বলতে হয় সে হল নিউক্লিয়াস। এটা কোষের প্রায় মাঝখানে থাকা একটা ঘন গোলাকার অংশ। এর সবচেয়ে বড় কাজ হল কোষের সব কাজকর্মকে নিয়ন্ত্রণ করা, অনেকটা একটা অফিসের বসের মতো, যেখান থেকে সবকিছু নির্দেশ আসে। আর এই যে সে সবকিছু নিয়ন্ত্রণ করে, ঠিক এই কারণে নিউক্লিয়াসকে একটা বিশেষ নামে ডাকা হয় কোষের মস্তিষ্ক বা ব্রেন অব দ্য সেল। এই নামটা মনে রাখলে এর কাজটাও কিন্তু খুব সহজে মনে রাখা যায়। পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এরপর আসছে মাইটোকন্ড্রিয়া। এই দণ্ডাকার অঙ্গাণুগুলোর কাজ হল কোষের জন্য শক্তি তৈরি করা। আমরা যে খাবার খাই সেই খাবারকে ভেঙে শক্তি উৎপাদন করার দায়িত্বটা কিন্তু এদেরই। আর এই শক্তি দিয়েই কোষ তার সমস্ত কাজ করে। আর যেহেতু মাইটোকন্ড্রিয়া কোষের জন্য শক্তি তৈরি করে, তাই খুব স্বাভাবিকভাবেই একে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব জনপ্রিয় একটা প্রশ্ন। এবার আলাপ করা যাক লাইসোজোমের সাথে। এরা হল ছোট ছোট থলির মতো অঙ্গাণু, যার ভেতরে থাকে খুব শক্তিশালী হজম করার মতো রস বা এনজাইম। এদের প্রধান কাজ হল বাইরে থেকে কোনো জীবাণু ঢুকলে তাকে মেরে ফেলা, আর কোষের ভেতরের পুরনো অকেজো অংশগুলোকে নষ্ট করে কোষকে পরিষ্কার রাখা। কিন্তু এর আরেকটা বেশ অদ্ভুত নামও আছে, আত্মঘাতী থলি। নামটা শুনে একটু অবাক লাগছে, তাই না? এর কারণ হল, যখন কোনো কোষ খুব বেশি ক্ষতিগ্রস্ত বা অসুস্থ হয়ে পড়ে, তখন লাইসোজোম নিজেই ফেটে যায় আর তার ভেতরের এনজাইম দিয়ে পুরো কোষটাকেই হজম করে ফেলে। আমরা তো কোষের ভেতরের জগৎটা একটু ঘুরে দেখলাম,
কিন্তু প্রশ্ন হলো, এই একটা কোষ থেকে কিভাবে একটা সম্পূর্ণ জীবন্ত শরীর তৈরি হয়? চলুন পরের স্লাইডে সেই ফ্যাসিনেটিং প্রক্রিয়াটা দেখে নিই। দেখুন, প্রক্রিয়াটা ধাপে ধাপে এগোয়। প্রথমে একই ধরনের কাজ করে এমন অনেকগুলো কোষ একসাথে মিলে তৈরি করে কলা বা টিস্যু। তারপর বিভিন্ন ধরনের কলা মিলে তৈরি হয় একটা অঙ্গ, যেমন আমাদের হৃৎপিণ্ড বা ফুসফুস। এরপর কয়েকটি অঙ্গ একসাথে মিলে তৈরি করে অঙ্গতন্ত্র, যেমন শ্বসনতন্ত্র। আর সবশেষে এই সব তন্ত্র মিলেই তৈরি হয় একটা পূর্ণাঙ্গ জীবদেহ। এই যে ধাপগুলো আমরা দেখলাম, এটাই হলো একটা বহুকোষী জীবের শরীর তৈরির মূল নকশা বা ব্লুপ্রিন্ট। উদ্ভিদ হোক বা প্রাণী, সবার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা একইভাবে কাজ করে। কি অসাধারণ একটা সুশৃঙ্খল ব্যবস্থা, তাই না? যদিও সব জীবের মূল একক কোষ, কিন্তু সব কোষ দেখতে বা কাজ করতে একরকম নয়। বিশেষ করে উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে কিছু জরুরি পার্থক্য আছে। চলুন এবার সেই পার্থক্যগুলোই একটু দেখে নেওয়া যাক। এই অংশটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টেবিলটা খুব মন দিয়ে দেখুন। উদ্ভিদ কোষের বাইরে একটা শক্ত কোষ প্রাচীর থাকে, যা তাকে একটা নির্দিষ্ট আকার দেয়। এটা কিন্তু প্রাণী কোষে থাকে না। আবার উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী যে প্লাস্টিড, সেটাও প্রাণী কোষে অনুপস্থিত। আর সবশেষে উদ্ভিদ কোষে একটা বিশাল বড় গহ্বর বা ভ্যাকিউল থাকে, যা প্রাণী কোষে সাধারণত খুবই ছোট বা থাকেই না। আমরা কোষের গঠন থেকে শুরু করে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি হওয়ার প্রক্রিয়া পর্যন্ত অনেক কিছুই জানলাম। চলুন যাওয়ার আগে আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার এক ঝলকে দেখে নিই। তাহলে আমরা কি কি শিখলাম? প্রথমত, কোষ হলো সব জীবের মূল একক। দ্বিতীয়ত, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়ার মতো অঙ্গাণুরা কোষের ভেতরে নির্দিষ্ট কাজ করে। তৃতীয়ত, কোষ থেকে কলা, অঙ্গ এবং তন্ত্রের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ শরীর তৈরি হয়। আর সবশেষে উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। শেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা আলোচনা শুরু করেছিলাম ইটের উদাহরণ দিয়ে। একবার শান্ত হয়ে ভাবুন তো, এই অতি ক্ষুদ্র, চোখে দেখা যায় না এমন কোষ নামের ইটগুলো কিভাবে এতটা সমন্বয় করে এমন বিশাল আর জটিল এক জীবনের প্রাসাদ তৈরি করে। এর পেছনের প্রকৃতির নিয়ম আর শৃঙ্খলাটা সত্যি অবাক করার মতো। এই ভাবনাটা নিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।